আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজধানী সহ দেশের বেশিরভাগ অঞ্চলে আজও তীব্র তাপ প্রবাহ, প্রচন্ড গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা। ঢাকা সহ 5 জেলার মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ। চাঁপাইনবাবগঞ্জে পদ্মার তীর রক্ষা প্রকল্পে ধীরগতি, সময় বাড়িয়েও শেষ হয়নি নির্মাণ কাজ। ক্ষুব্ধ নদীপাড়ের বাসিন্দারা, ব্যবস্থা নেবার আশ্বাস জনপ্রতিনিধির। ঝিনাইদহে 6টি সাব রেজিস্ট্রি অফিসের মধ্যে 4টিতেই নেই সাব রেজিস্ট্রার। সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি, অর্ধেকে নেমেছে জেলার রাজস্ব আয়। এবং কক্সবাজারের টেকনাফে আধুনিক প্রযুক্তিতে কোরাল মাছ চাষ শুরু। কারিগরি সহায়তা দিচ্ছে মৎস্য অধিদপ্তর, নতুন সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। সিলেট ও চট্টগ্রাম বিভাগে গরমের তেজ কিছুটা কমলেও রাজধানী ঢাকা সহ দেশের বেশিরভাগ অঞ্চলে আজও তাপপ্রবাহ বইছে। প্রচন্ড গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়া অধিদপ্তর বলছে আজ এবং আগামীকাল গরমের এই দাপট থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 42.2 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় ছিল 39 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, বাগেরহাটের মোংলা, কুষ্টিয়ার কুমারখালী, খুলনা, পাবনার ঈশ্বরদী, নওগাঁর বদলগাছি, নীলফামারীর সৈয়দপুর, টাঙ্গাইল, ফরিদপুর ও গোপালগঞ্জে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40 ডিগ্রি এবং এর উপরে। এছাড়া দেশের বেশিরভাগ অঞ্চলে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে সিলেটে 16 মিলিমিটার ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 18 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। তবে প্রভাতী শাখায় ক্লাস হওয়ায় প্রাথমিক স্কুল খোলা রয়েছে। তীব্র তাপদাহের খবর জানতে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি সহকর্মী আদ্দিন সজীবের কাছে। তিনি আছেন রাজধানীর একটি এলাকায়। আদ্দিন, আজ ঢাকার তাপমাত্রা কেমন? রাস্তায় মানুষের চলাচল কেমন দেখছেন? অন্য দিনের মতোই তাপমাত্রা কিন্তু স্বাভাবিকভাবেই যাচ্ছে। আজকেও যে তাপপ্রবাহ সেটাও খুব বেশি কমার সম্ভাবনা নেই, আবহাওয়া অফিসের যে তথ্য আমাদের কাছে রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর কাউরান বাজার এলাকায়। কাউরান বাজার থেকে একটু সামনে ফার্মগেটের আপনারা স্থানটা দেখতে পাচ্ছেন যে জায়গাটা সবচেয়ে বেশি মানে ক্রাউড থাকতো, যাত্রীদের আনাগোনা, মানুষের চলাচল কিংবা ব্যস্ততা। এই ফার্মগেট কিন্তু অনেক বেশি ব্যস্ত থাকে, কিন্তু এই ব্যস্ততার মধ্যে দিয়েও এই স্থানটিতে আমরা দেখেছি যে অনেকটা ফাঁকা। সাধারণ মানুষ, যারা কর্মজীবী মানুষ, তাদের যাতায়াত আমরা খুব একটা দেখছি না। খুবই অল্প সংখ্যক মানুষ ছাতা ব্যবহার করে কিংবা মাথায় ক্যাপ পরে, টুপি পরে, কিংবা রিক্সা চালক এই ধরনের মানুষগুলো গামছা দিয়ে মাথায় তারা চলাচল করছে। তবে সবচেয়ে বড় ব্যাপারটা হলো, অন্য দিনগুলোর মতোই প্রচণ্ড তাপপ্রবাহের কারণে এই সময়টাতে আমরা দেখছি যে একেবারে রাস্তাটা ফাঁকা। এই আপনি জানেন যে ফার্মগেট কিংবা কাউরান বাজার এই জায়গাগুলো এতটাই ব্যস্ত থাকে যে এই সময়গুলোতে, অর্থাৎ অফিস টাইমগুলোতে অনেক বেশি যাত্রী চলাফেরা করে। বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ অফিসের প্রয়োজনে আসে, জীবনের প্রয়োজনে আসে, কিংবা নানা কাজে এসব স্থানে আসে। কিন্তু আমরা দেখি যে এসব জায়গাটা অনেকটাই ফাঁকা। আমরা দেখছি যে আবহাওয়া অফিসের যে তথ্য অনুযায়ী আজকেও তাপপ্রবাহটা একই রকমই থাকবে। অনেক প্রচণ্ড রোদ এবং বৃষ্টি হওয়ার তেমন একটা সম্ভাবনা নেই, বিশেষ করে এই ঢাকা সহ আশপাশের অঞ্চলগুলোতে। একটা বিষয় আমরা জানতে পেরেছি যে চট্টগ্রাম কিংবা সিলেটের জায়গায় দমকা হাওয়া বয়ে যেতে পারে। তবে এই দমকা হাওয়ার সাথে কোথাও কোথাও ক্ষণিকের বৃষ্টি হতে পারে, কিন্তু সেটা খুব বেশি হওয়ার পসিবিলিটি নেই। সব মিলিয়ে বলা যায় যে সাধারণ মানুষকে বের হতে গেলে সচেতনভাবে বের হতে হবে, কেননা অনেক মানুষ অসুস্থ হচ্ছে। এই জায়গাগুলোতে ছাতা সহ জরুরি প্রয়োজনীয় পানি এগুলো ব্যবহার করতে পারলেই বেশি ভালো হবে বলে মনে করছেন আবহাওয়াবিদ কিংবা যারা এসব নিয়ে কাজ করেন। ফাতিহা সাফি। আদিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তাপদাহের খবর এবং মানুষের চলাচল নিয়ে সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আদ্দিন সজীব। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে।
সময় বাড়িয়েও শেষ হয়নি পদ্মা নদীর ভাঙন থেকে চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ও শাহজাহানপুর এলাকা রক্ষা প্রকল্পের নির্মাণ কাজ। সোয়া 4 বছরে কাজ হয়েছে মাত্র 60%। এখন চলছে দ্বিতীয়বারের মতো মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া। নির্মাণ কাজে ধীর গতিতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। দ্রুত কাজ শেষ করে কয়েক হাজার বিঘা ফসলি জমি ও বসতবাড়ি রক্ষার দাবি তাদের। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন পার করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ও শাহজাহানপুর ইউনিয়নের পদ্মাপাড়ের বাসিন্দারা। আগাম প্রস্তুতি নেন ঘরবাড়ি ভেঙে অন্য জায়গায় সরানোর। অন্যদিকে বাংলাদেশের ভূখণ্ড নদীগর্ভে বিলীন হয়ে ভারতের দিকে জেগে ওঠে চর। এমন পরিস্থিতিতে 2 ইউনিয়নের নদী পার রক্ষায় 603 কোটি টাকার প্রকল্প হাতে নেয় সরকার। প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল 2023 সালের জুনে, পরে মেয়াদ বাড়ানো হয় 2024 সালের জুন পর্যন্ত। সংশোধিত প্রকল্পে সময় ও ব্যয় বাড়ানো হয়। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছর ধরে ধীর গতিতে চলছে বাঁধ নির্মাণের কাজ। বাঁধের তো কাম কোনো চলছে না, দেখছি এই যে গাড়ি তো মাটি রয়েছে, 2-1টা লোক আছে, এইভাবেই চলছে। আমরা নদী ভাঙনের লোক ভাই, ধরেন নদী ভাঙতি আছে, যখন আমরা হটতি আছি করতে আছি, এভাবেই চলছি। দ্রুত নির্মাণ কাজ শেষ করা না গেলে কয়েক হাজার বিঘা ফসলি জমি ও বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা এলাকাবাসীর। এটি বাস্তবায়ন হলে আমাদের শাহজাহানপুর বেঁচে যাবে, আমাদের চরবাগডাঙ্গা বেঁচে যাবে এবং বেশ কয়েকশো প্রতিষ্ঠান আছে আশেপাশে, সে প্রতিষ্ঠানগুলো বেঁচে যাবে। বাঁধ যদি সলিড থাকে তাহলে আমাদের গ্রাম সলিড থাকবে, আর বাঁধ যদি ভেঙে যায় তাহলে আমাদের গ্রাম আবার ভেঙে যাবে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে চলমান প্রকল্পের নির্মাণ কাজ শেষ হতে আরও 1 বছর সময় লাগবে। প্রজেক্টে আমাদের মেয়াদ এবছর বাড়ানোর জন্য আমরা প্রস্তাব করেছি। আর এর আগে যখন আমরা মেয়াদ বাড়াইনি, এর আগে হচ্ছে ডিপিমিডি রিভাইজ হয়েছিল। মূলত এতদিনে আমাদের ফান্ড ক্রাইসিস ছিল, এখন ফান্ড ক্রাইসিসটা দূর হয়েছে। আমরা ইজিলি আগামী 1 বছরের মধ্যে কাজটা শেষ করতে পারবো। নদী তীরবর্তী জমি ও বাড়িঘর বাঁচাতে দ্রুত কাজ শেষ করতে সকল ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য। এখানে অনেক জটিলতা আসে, যেমন বালু মহলের সিন্ডিকেট হয়ে যায়, ওরা জোর করে 4 টাকার জিনিস 8 টাকায় বিক্রি করে এবং এর সাথে অনেক প্রশাসনের লোক জড়িত। পানি উন্নয়ন বোর্ড থেকে আরম্ভ করে প্রশাসনের অনেক লোকই এইসব সিন্ডিকেটের সাথে জড়িত। আমরা কাজগুলো দ্রুত করার চিন্তা ভাবনা করছি। 2020 সালের জানুয়ারিতে পদ্মা নদী রক্ষা বাঁধ নির্মাণের প্রকল্প গ্রহণ করে পানি সম্পদ মন্ত্রণালয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। থাইল্যান্ডে 6 দিনের সরকারি সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ব্যাংকক বিমানবন্দর থেকে রওনা দেওয়ার কথা রয়েছে তার। শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রী সেত্রা থাভিসিনের আমন্ত্রণে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় সফরের অংশ হিসেবে 24 এপ্রিল দেশটিতে পৌঁছান। সফরকালে 26 এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী থাই প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। উভয় নেতার উপস্থিতিতে দক্ষিণ পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে 5টি দ্বিপাক্ষিক নথি সই হয়। ঝিনাইদহের 6টি উপজেলার 4টি সাব রেজিস্ট্রি অফিসেই নেই কোনো সাব রেজিস্ট্রার। ফলে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে দলিল রেজিস্ট্রি কার্যক্রম। এতে চরম সমস্যায় পড়েছেন সেবা প্রত্যাশীরা। সরকারও হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। তাই এই সমস্যা সমাধানে জেলার 4 উপজেলায় দ্রুত সাব রেজিস্ট্রার পদায়নের দাবি সংশ্লিষ্টদের। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। ঝিনাইদহের শোলকুপ উপজেলার 289টি গ্রামে প্রায় 4 লাখ মানুষের বসবাস। জমি ক্রয় বিক্রয়ের দলিল রেজিস্ট্রি সহ এ সংক্রান্ত সব ঝামেলা নিষ্পত্তি হয় উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে। 4 মাস আগে বদলি হয়ে যান এখানকার সাব রেজিস্ট্রার, কিন্তু দীর্ঘদিনেও কাউকে পদায়ন না করায় চরম ভোগান্তি হচ্ছে উপজেলাবাসীর। এই সাব রেজিস্ট্রার অফিসের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী জনবল যা আছে সকলেই ব্যাপক একটা দুর্ভোগের মধ্যে তারা আছে। আমাদের স্ট্যাম্প কোনো বিক্রি নাই, কোনো খরিদ্দার নাই, আমাদের কোনো কিছু নাই। আমাদের জীবন ব্যবস্থা
সম্পূর্ণ অচল। একই অবস্থা জেলার কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায়। এই 3 উপজেলাতেও সাব রেজিস্ট্রার না থাকায় সেখানেও প্রয়োজনীয় জমি রেজিস্ট্রি হচ্ছে না। 2 জন সাব রেজিস্ট্রারকে পালাক্রমে 6 উপজেলার দায়িত্ব দেওয়া হলেও তারা যাচ্ছেন না ঠিকমতো। এতে জমির শত শত ক্রেতা বিক্রেতা এবং জরুরি কাজে দলিল উত্তোলনকারীরা পড়েছেন বিপাকে। পাশাপাশি সরকারও হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। সাব রেজিস্ট্রার নাই, এইসব জমি রেজিস্ট্রি করতে পারতেছি না। আমরা জমি বিক্রি করতে টাকা নিতে পারতেছি না, মালিকরা আমাদের টাকা দিচ্ছে না, বা আমরা রেজিস্ট্রি করতে পারতেছি না, তারা টাকা দিতে পারতেছে না। নতুন কর্মকর্তা পদায়নের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানালেন জেলা রেজিস্ট্রার। 6টির মধ্যে 4টিতেই সাব রেজিস্ট্রার নেই, ফলে সরকার রাজস্ব হচ্ছে এবং মানুষের ভোগান্তি হচ্ছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি, আশা করি শীঘ্রই শূন্য স্থানে নতুন সাব রেজিস্ট্রার হবে, নিয়োগ দেওয়া হবে। 4 মাস আগেও ঝিনাইদহের সাব রেজিস্ট্রি অফিসগুলো থেকে মাসে 1.5 থেকে 2 কোটি টাকা রাজস্ব আদায় হলেও বর্তমানে তা নেমে এসেছে অর্ধেকে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কক্সবাজারের টেকনাফে শুরু হয়েছে আধুনিক প্রযুক্তিতে কোরাল বা ভেটকি মাছ চাষ। মৎস্য অধিদপ্তরের কারিগরি সহায়তায় টেকনাফের ঝিমংখালী এলাকায় বেসরকারি প্রতিষ্ঠান এটিআই অ্যাকোয়া ফার্ম কোরাল চাষের পাইলটিং প্রকল্পটি হাতে নেয়। প্রকল্পকে কেন্দ্র করে কক্সবাজারে কোরাল মাছ চাষের নতুন সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। কক্সবাজারের টেকনাফে শুরু হয়েছে বাণিজ্যিক ভিত্তিতে কোরাল মাছের চাষ। প্রাথমিকভাবে থাইল্যান্ড থেকে কোরাল মাছের পোনা এনে খামারে এই চাষ করা হচ্ছে। এতে সফল হচ্ছেন উদ্যোক্তারা। ফলে বাংলাদেশের মৎস্য খাতে নতুন সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। আমরা যখন চাষ করতে যাই তখন আমাদের পোনার দরকার হয়, ফিডের দরকার হয়। তো এই চ্যালেঞ্জটা আসলে মোকাবেলা করার জন্য প্রথম উদ্যোগ হিসেবে, পাইলট হিসেবে, যে বাংলাদেশে ফিড বেস চাষ হয় কিনা। উদ্যোক্তারা জানান হ্যাচারি পর্যায়ে 21 দিন এবং পুকুরে হাপা পর্যায়ে 30 দিন নার্সিং করার পর 6 মাসে কোরাল মাছের ওজন 1 কেজির মতো হয়। টেকনোলজি প্লাস ফান্ডিং এবং এটাকে দীর্ঘমেয়াদে কিভাবে এই ফলপ্রসূ করা যায়, যেটাকে আমরা সাস্টেইনেবল ফার্মিং বলবো, সেটা কিভাবে করা যায় এই নিয়ে কাজ করার বিষয় আছে। বর্তমানে কোরাল বা ভেটকি মাছের বাণিজ্যিক খাদ্য নির্ভর উৎপাদনে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশন এগিয়ে এসেছে। সহায়তা প্রদান করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এই কোরাল মাছটাকে এটা আমরা যাতে শুধু ডোমেস্টিক কনজাম্পশন নয়, আমরা এক্সপোর্ট হিসাবেও যাতে ভবিষ্যতে এই কোরাল মাছটাকে আমরা কাজে লাগাতে পারি। উপকূল অঞ্চলগুলোতে আমরা এই চাষটাকে আমরা সম্প্রসারণের উদ্যোগ নিব। এভাবে পুকুরে যে চাষ করা যাবে এটা আমাদের আগে ধারণা ছিল না। এখন এটা যদি সফলভাবে প্রয়োগ করতে পারি, আশা করি যে এটি বাংলাদেশের মৎস্য সম্পদে একটি বিরাট সংযোজন হিসাবে ভূমিকা রাখতে পারবে। কোরাল বা ভেটকি মাছের চাষ দেশের মৎস্য চাষীদের মাঝে ছড়িয়ে দেয়া গেলে তা আয়ের বড় উৎস হবে বলে আশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নওগাঁয় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে উচ্চমূল্যের পুষ্টিগুণ সম্পন্ন ফল মালবেরি। পরীক্ষামূলকভাবে এই ফল চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন সাপাহার উপজেলার বরেন্দ্র এগ্রো পার্কের উদ্যোক্তা সোহেল রানা। তার এই সাফল্য দেখে আগ্রহ বাড়ছে স্থানীয় যুবকদের। বাজারে ভালো দাম পাওয়া গেলে আগামীতে জেলায় মালবেরি সম্ভাবনাময় ফল হিসেবে আবির্ভূত হবে বলে মনে করছে কৃষি বিভাগ। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। সাপাহার উপজেলার বরেন্দ্র এগ্রো পার্ক নামের এই খামারটি অবশ্য বিচিত্র ও দুর্লভ উদ্ভিদের সমারোহের কারণে আগে থেকেই দেশে বৃক্ষপ্রেমীদের কাছে পরিচিত। খামারের উদ্যোক্তা সোহেল রানা বিভিন্ন দেশ থেকে মালবেরির 8টি জাত সংগ্রহ করে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন। প্রথমবারই পান সফলতা। এরপর চাষ শুরু করেন বাণিজ্যিকভাবে। এবছর ফলন এসেছে প্রচুর। বরেন্দ্র এগ্রো পার্কের গাছে আছে থোকায় থোকায় এখন মিষ্টি টক স্বাদের মালবেরি ফল। বাজারে এর চাহিদা থাকায় প্রতি কেজি মালবেরি বিক্রি করছেন 500 টাকা কেজি দরে। আমাদের পরিকল্পনা আছে আরো বেশি এটা সম্প্রসারণ করেন, কারণ ফলটাতে কোনো কীটনাশক লাগে না, আরোগ বালাই খুবই কম, প্রচুর ধরে, মার্কেটে চাহিদাও আছে। পাশাপাশি আমরা এই বছর ফল প্রক্রিয়াজাতকরণ শুরু করব। মালবেরি চাষে খরচ কম, খেতে সুস্বাদু ও বাজার দর ভালো হওয়ায় অনেকেই আগ্রহী হচ্ছেন এই ফল চাষে। এখানে আমরা ঘুরতে আসছি, দেখলাম অনেক সুন্দর মালবেরি থোকায় থোকায় গাছের। আমিও চিন্তা ভাবনা করতেছি যে আমিও মালবেরি চাষ করব। কিভাবে মালবেরি চাষ করা যায় সেই পরামর্শ সোহেল ভাইয়ের কাছে করব।
নতুন কোনো উদ্যোক্তা মালবেরি চাষে আগ্রহী হলে তাদেরকে মাঠ পর্যায়ে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। আগামী দিনে মালবেরি নওগাঁয় একটা সম্ভাবনাময় ফল হিসেবে আবির্ভূত হবে বলে আমরা বিশ্বাস করি এবং মালবেরি চাষে আমরা উদ্যোক্তা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে তাদের সহযোগিতা করে আসছি। জেলার কৃষকরা বাণিজ্যিকভাবে এই ফল চাষ করলে একদিকে যেমন স্থানীয়ভাবে পুষ্টির যোগান মিটবে, অন্যদিকে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আর এবারে থাকছে পার্টেক্স খেলার খবর। জয় নিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই জমিয়ে রেখেছে ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল। নটিংহাম ফরেস্টকে 2-0 গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। প্রতিপক্ষের মাঠে গার্দিওলার গোলে 32 মিনিটে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা আর্লিং হল্যান্ড ব্যবধান দ্বিগুণ করেন। তাতে এক ম্যাচ কম খেলে আর্সেনালের চেয়ে মাত্র 1 পয়েন্ট পিছিয়ে থাকলো ম্যানচেস্টার সিটি। এর আগে টটেনহাম হটস্পারের বিপক্ষে 3-2 গোলে জয় পায় আর্সেনাল। টানা তৃতীয় মৌসুম ফ্রেঞ্চ লিগের শিরোপা জিতেছে প্যারিস সেন্ট জার্মেই। লা হাভরের সাথে 3-3 গোলে ড্র করেও ট্রফি জয়ের আনন্দে ভাসিয়ে লুইস এনরিকের শিবির। দ্বিতীয় স্থানে থাকা মোনাকো লিওর কাছে হেরে যাওয়াতেই 7 ম্যাচ হাতে রেখে লিগ শ্রেষ্ঠত্ব অর্জন করে কিলিয়ান এমবাপ্পেরা। রেলিগেশনের সংখ্যায় থাকা হাভরের বিপক্ষে জিতলে আগেই তাদের ট্রফি নিশ্চিত হতো, কিন্তু 61 মিনিটের মধ্যে 3-1 গোলে পিছিয়ে পড়ে তারা। এরপর আশরাফ হাকিমি আর রামোসের গোলে পরাজয়ের হাত থেকে রক্ষা পায় প্যারিস সেন্ট জার্মেই। তবে মোনাকো হেরে যাওয়ায় 12 পয়েন্টে এগিয়ে যায় দলটি। তাতে গত 11 বছরে দশমবারের মতো লিগ শিরোপা নিশ্চিত হয় পিএসজির। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানী সহ দেশের বেশিরভাগ অঞ্চলে আজও তীব্র তাপপ্রবাহ। প্রচন্ড গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা। ঢাকা সহ 5 জেলার মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ। চাঁপাইনবাবগঞ্জে পদ্মার তীর রক্ষা প্রকল্পে ধীরগতি, সময় বাড়িয়েও শেষ হয়নি নির্মাণ কাজ। ক্ষুব্ধ নদীপাড়ের বাসিন্দারা, ব্যবস্থা নেবার আশ্বাস জনপ্রতিনিধির। ঝিনাইদহে 6টি সাব রেজিস্ট্রি অফিসের মধ্যে 4টিতে নেই সাব রেজিস্ট্রার। সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি, অর্ধেকে নেমেছে জেলার রাজস্ব আদায়। এবং কক্সবাজারের টেকনাফে আধুনিক প্রযুক্তিতে কোরাল মাছ চাষ শুরু। কারিগরি সহায়তা দিচ্ছে মৎস্য অধিদপ্তর। নতুন সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।